আসসালামু আলাইকুম। চারিদিকে শুনশান নীরবতা। ঝিঝি পোকার শব্দে সেই নীরবতা ভাঙার চেষ্টা চলছে। গভীর রাতের আলোচনা আজকে 2 সেপ্টেম্বর 2020। আলোচনার বিষয় রেখেছি সাহিত্য। সাহিত্য আলোচনা করতে গিয়ে আমি সাহিত্য করছি তা নয়, তবে সাহিত্য নিয়ে কিছু কথা আমি বলতে চাই। সাহিত্য হচ্ছে এমন একটি বিষয় কথায় আছে না, জীবনে মানুষ একবার হলেও কবি হয়। কবিতা লেখে, চিঠি লেখে, সাহিত্যিক হয়ে ওঠে। বাকি জীবন তার সাহিত্য চর্চা সবাই রাখে না হয়তো। সাহিত্যের প্রতি কৃতজ্ঞতা সবাই রাখে না। এডমন্ড বার্ক বলেছে, অকৃতজ্ঞতা হচ্ছে অহংকারের মেয়ে। অনুরূপ টমাস হার্ডি বলেছেন, অকৃতজ্ঞ মানুষ পরিপূর্ণরূপ মানুষ নয়। আমরা যখন সাহিত্যের কাছে যাই, যৌবনদীপ্ত জীবনে, বিয়ের আগে, প্রেমের সময়, আমরা প্রত্যেকে একবার করে সাহিত্যের কাছে যাই। সুন্দর বাক্যচয়নে গভীর মনোযোগে আকৃষ্ট করতে চেষ্টা করি। প্রতিটি হরফে বিচ্ছিরিত আলোর ছটা। কবিতা হোক আর পত্রাদি হোক, কিন্তু আমরা ফের কার্যসিদ্ধির পরে সেই সাহিত্যকে ভুলে যাই। আমাদের জীবনের সাহিত্য নিয়ে সবসময় আমরা কৃতকার্য হব তা ঠিক নয়। ডেল কার্নেগি বলেছেন, আমরা যখন কর্তব্য কর্মে অবহেলা দেখাই, কোনো দায়িত্বকে নিষ্ঠার সাথে গ্রহণ করি না, তখনই আমাদের অকৃতকার্যতা আসে। আমরা তখনই ফেল করি। আমরা হয়তো সাহিত্যকে ধরে রাখতে পারি না আজীবন। এখন প্রশ্ন হচ্ছে, সাহিত্য কি? সাহিত্য হচ্ছে ভাষার বর্ণনা, প্রাঞ্জল ভাষায়, হৃদয় স্পর্শ করার ভাষায়, হৃদয়গ্রাহী সাবলীল ভাষায়, কখনো ছন্দ, কখনো দোতনা। এই সাহিত্য কোনো কোনো সময় কারো কারো জীবনে নিরস হয়ে ওঠে। আমি আমার খুব কাছের মানুষগুলোকে দেখেছি, তারা আমার কবিতা পছন্দ করেন না। এটা হয়তো আমার অক্ষমতা। রবীন্দ্রনাথ বলেছেন, অক্ষমের লোভ আলাদিনের প্রদীপের গুজব শুনলে লাফিয়ে ওঠে। আমি হয়তো অক্ষম। আমার ছন্দ, আমার ভাষা সাহিত্য
আমার কাছের মানুষগুলোকে পছন্দ করাতে। গভীর রাতের আলোচনা, যারা ঘুমিয়ে গেছেন তাদের জন্য নয়, যারা জেগে আছেন নানা কাজে, কেউ আনন্দে, কেউ বিষণ্ণতায়, কেউ পাঠদানে, অনুশীলনে, অধ্যয়নে, তাদের কারো কারো সময়ে আমি কেড়ে নিয়েছি। আজকের বিষয় সাহিত্য। প্রশ্ন করেছিলাম সাহিত্য কি। আমি ছোটবেলা থেকে বাংলায় 80-র উপরে নম্বর পাই, কম বেশি হয়। একদম ছোটবেলা থেকে সাহিত্যের উপর আমার দখল। আমি একদম 2-3 থেকে কবিতা লিখি, কিন্তু কখনো নিজের নামের সঙ্গে কবি লাগাইনি। আমি যদি 2 থেকে কবিতা লিখি, দ্বিতীয় শ্রেণী থেকে কবিতা লিখি, তাহলে আমি ধরে নেব যে আমার কবিতা লেখার দীর্ঘসূত্রিতা আছে। আমি ক্লাস 10 দশম শ্রেণী পর্যন্ত যা লিখেছিলাম সেসব কবিতা সারপোকায় খেয়ে নিয়েছে। তবে আমার প্রথম কবিতাটা মনে আছে, প্রথম বা কাছাকাছি হবে। কেউ আমাকে বলেছিলেন আতা গাছে তোতা পাখি, আমি তৎক্ষণাৎ বলেছিলাম করে শুধু ডাকাডাকি। তখন খুব আশ্চর্য হয়ে সবাই আমার কবিতা শুনত, আমি কবিতা লিখতাম। এখনো দু একটা মনে আছে, আফসা আফসা। তারপর যখন কলেজ জীবনে উঠে আমি আবার লিখলাম, সেসব কবিতাগুলো সংগ্রহে আছে। গোটা তিনেক বই ছাপিয়েছি, তারপর সব ফেসবুকে পেজ আকারে আছে। কবিতা, উপন্যাস, প্রবন্ধ সব দিয়ে প্রায় 73-74টা হবে। আমার কি অগ্রগতি হয়েছে আমি জানি না, তবে রমা রোলা বলেছে জীবনে যদি অগ্রগতি না থাকে সে জীবন অবাঞ্ছিত। আমি সাহিত্যকে ভালোবাসি, সাহিত্য আমাকে ভালোবাসে কিনা আমার জানা নেই। তাই এই সাহিত্যের বিষয়ের উপর আজকে স্থির করেছি। সেখানে কেউ কেউ হয়তো শুনছেন, বাকিরা পরদিন শুনবেন। সাহিত্য চর্চা করেছেন, বিশেষ করে বাংলা ভাষার উপরে নোবেল পেয়েছেন কেউ কেউ। কারো কারো জন্মদিন আজও পালন করা হয়, মৃত্যুদিন। কারো কারো লেখার উপরে আজও আলোচনা হয়, সমালোচনা হয়। এই তো কিছুক্ষণ আগে দেখছিলাম আমাদের এক সহকর্মী রবীন্দ্রনাথের একটা লেখার উপরে, লেখাকে উনি মনোযোগ দিয়ে হাইলাইট করেছেন, সেটা হচ্ছে রাজনীতি। রবীন্দ্রনাথ বলেছিলেন বহু বছর আগে, রাজনীতি না হয়ে রাষ্ট্রনীতি হওয়াটাই যথাযোগ্য। অথচ আমি লিখেছিলাম এটা রবীন্দ্রনাথের কাছ থেকে শুনে না, বা রবীন্দ্রনাথের লেখা দেখে না। আমিও রাজনীতি নয়, রাষ্ট্রনীতি আমি বলেছিলাম। আমার, আপনার এবং রবীন্দ্রনাথের আর আমার আর নজরুলের বা কারো কথা কোথাও না কোথাও মিলে যেতে পারে। তাই আমি রবীন্দ্রনাথ হয়ে যাচ্ছি তা না, রবীন্দ্রনাথ রাজু আহমেদ হয়ে যাচ্ছে তা না। কি অর্জন আমার হয়েছে সেটাই দেখা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র
উনি বলেছেন, দিতে যে পারে না পাওয়া তার ঘটে না। এটাই আমার অর্জন। আমি লিখে যাচ্ছি। ফেসবুক আমাকে ওয়ার্নিং দিয়েছে যে এই নেক্সট মান্থ থেকে আমি যা যা লিখব, আরও অনেকের হয়তো দিয়েছেন, সেগুলো সংরক্ষণে রাখা হবে না, ডিলিট করে দেওয়া হবে। আগেরগুলো হয়তো থাকবে, নেক্সট পোস্টগুলি থাকবে না, কারণ এখানে স্থান সংকুলনের ব্যাপার আছে। আমি আমার লেখাগুলো 3টা বই ছাপানোর পরে বাকিগুলো আর ছাপাতে পারিনি, সেগুলো পেজ আকারে আছে। আপনার কেউ চাইলে আমাকে ইনবক্স করলে আমি আমার পেজের একটা পেজ আছে, পেজ লিস্টের পেজ দিয়ে দেবো, পড়তে পারেন। আমার কবিতা অনেক সুন্দর তা আমি বলতে চাচ্ছি না, বা আমার লেখা অনেক ভালো আমি বলতে চাচ্ছি না, কিন্তু অনেকে আমাকে বলেন, অনেক সময় হয়তো আমাকে খুশি করার জন্য হতে পারে বা নাও হতে পারে। আমি এখনও সাহিত্য সম্পর্কে নিজেকে অজ্ঞ মনে করি। শেখ সাদি যেমন বলেছেন, অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানতো তাহলে কেউ অজ্ঞ হতো না। কি নির্মম সত্য কথা। মানে নীরবতাই হচ্ছে অজ্ঞের উত্তম পন্থা। তাই আমি কোথাও আমার নামের সঙ্গে কবি বসাই না। অনেক কবি সংগঠন থেকে, অনলাইনে কয়েকটা থেকে সার্টিফিকেট পেয়েছি, কিন্তু আমি হন্যে হয়ে বা কোথাও কোনো পদকের লোভে কোনো কবি সংঘে বা আমি কোনো অনুষ্ঠানে কমই যাই। দীর্ঘদিন ব্যাংকে চাকরি করার পরে অবসর নেওয়ার পর টালমাটাল অবস্থা, জীবন সংগ্রাম এবং মরণ সংগ্রাম, তার মধ্যে রাত জেগে লেখা, সমাজ সেবা। হয়তো আপনারা ভাবছেন দীর্ঘ এত গভীর রাতে আমি কেন আলোচনায় আসি। সময় হয়ে ওঠে না। একান্তই আমার সময় রাত 12টা 1টার আগে হয় না। বাসায় লোকজন থাকে, বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, স্ত্রী পরিজন, সবাই হই হুল্লোড়, খাওয়া দাওয়া, টিভি দেখা। আমার জন্য সময় বের করতে হলে রাত 1টা বেজে যায়। ওই যে বলছিলাম যে সাহিত্য সম্পর্কে আমি অজ্ঞ। আপনারা ওভিডের নাম শুনেছেন কিনা? উনি বলেছেন, এমন অনেক বিষয় আছে যে বিষয় সম্বন্ধে অজ্ঞ থাকা মানুষের জন্য কল্যাণকর। সেটাও হতে পারে। আপনারা গভীর রাতে আলোচনা শুনছেন। 2রা সেপ্টেম্বর 2020। আজকের আলোচনার বিষয় হচ্ছে সাহিত্য। আর আমি আমার অজ্ঞতা সম্পর্কে বলছিলাম, যতই আমরা অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞতাকে আবিষ্কার করি। এটা বলেছেন শেলি নাম করা রাইটার্স। হ্যাঁ, আমার এক দুলাভাইয়ের নামে শেলি আছে। মানুষের নামে মানুষ হয়। আমি আমার দুলাভাইকে দেখি আর শেলির কথা ভাবি। যতই আমরা অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞতাকে আবিষ্কার করি। অজ্ঞ হওয়া যত না লজ্জার বিষয়, তার চেয়ে বেশি লজ্জার বিষয় হচ্ছে শিখতে না চাওয়া। বি ফ্র্যাঙ্কলিন বলেছেন। আপনারা শুনছেন গভীর রাতের আলোচনা, বিষয় সাহিত্য। আমি প্রথমে বলেছি সাহিত্য কি। সাহিত্য নিয়ে আবার দ্বিতীয়বার আমি বলতে চাই, সাহিত্য হচ্ছে গোটা কতেক অক্ষর সম্বলিত শব্দ। এই শব্দগুলি আপন মনে যে বাক্যগুলি তৈরি করে, যা অর্থবহ, ছন্দময়, দোতনাময়, হৃদয় স্পর্শকারী, তার নাম সাহিত্য। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সাহিত্যিক। অনেকে ছন্দের সাহিত্যিক, কেউ ছন্দহীন সাহিত্যিক। আমার শৈশব পার হওয়ার পর আমি শুনলাম
যে কিছু কবিতা আছে যেগুলি নাকি অন্তমিল নেই, সেটাই কবিতা। আর আমি হাসলাম, কবিতা অন্তমিল নেই, সে আবার কবিতা হয় কী করে? তারপর কিছু কিছু কবিতা ভালো লেগেছে অনেকের। তখন আমি বুঝতে শিখলাম কবিতা শুধু অন্তমিল নয়, কবিতা হচ্ছে মানুষের সুখ দুঃখের, প্রাপ্তি অপ্রাপ্তির, কষ্টের আনন্দের, বেদনার, স্বপ্নের, স্বপ্নভঙ্গের গল্প। সেই গল্প অনেক সময় ছন্দে ছন্দে প্রকাশ পায়, অনেক সময় কঠিন শব্দের গাঁথনিতে প্রকাশ পায়। আমি আমার সেই কৈশোরের, শৈশবের কবিতার অতীতে হারিয়ে যেতে চাই। আবুল ফজল বলেছেন, অতীতকে ছোট করে দেখা যেমন উচিত নয়, তেমনি অতীতকে অতিরিক্ত মূল্য দেওয়া ক্ষতিকর। অতীত নিয়ে বড়াই স্রেফ শিশু সুলভ মানসিকতা। আবুল ফজল কি বলেছিল আমি জানি না, কিন্তু আমি আমার অতীত নিয়ে বড়াই করতে চাই। আমি আমার ঐতিহ্য নিয়ে বড়াই করতে চাই না, আমি আমার অতীত নিয়ে বড়াই করতে চাই। যে অতীতে আমি গাছের পাতার সবুজ আবরণ দেখে, তার উপর বৃষ্টির ফোঁটা, তার উপর রৌদ্রের ঝিলিক দেখে আটকে উঠতাম, আমি সেই আমার অতীতকে নিয়ে গর্ব করতে চাই। রবীন্দ্রনাথ বলেছেন, হে অতীত, তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও, গোপনে গোপনে মুখর দিনের চপলতা মাঝে স্থির হয়ে তুমি রও। হে অতীত, তুমি গোপনে হৃদয়ে কথা কও, কথা কও। রবীন্দ্রনাথ যদি আমাদের সময়ের মতো এরকম ফেসবুক পেতেন, তাহলে না কি অসাধ্য সাধন করে ফেলতেন। আমাদের হাতের কাছে তথ্য প্রযুক্তি, আমরা ইচ্ছে করলে দ্রুত টাইপ করতে পারি, এখন মুখেও বলে টাইপ হয়ে যায়। এখন ছাপাখানা কত সুস্থির, কত পদ্ধতির আবর্ত। রবীন্দ্রনাথের আমলে একটি সাহিত্য প্রকাশ পেতে একটি ছাপাখানায় প্রতিটি অক্ষরে আলাদা আলাদা হরফে ছাপিয়ে ছাপিয়ে, দাপিয়ে দাপিয়ে বাক্য সংস্করণ, সংশোধন, প্রকাশন, মানুষের হাতে হাতে পৌঁছানো কঠিন কাজ। সেই কঠিন কাজ রবীন্দ্রনাথ করেছেন। তখন সাহিত্যের অবশ্য কদর ছিল, মানুষ সাহিত্যিকদের সম্মান করতেন, কবি সাহিত্যিকদের সম্মান করতেন। আর এখন পাঠকের চেয়ে কবির সংখ্যা বেড়ে গেছে, সাহিত্যিকের সংখ্যা বেড়ে গেছে। আমার দেখা লেখাপড়া শেষ করে অনেকেই তার নামের শেষে কবি বসিয়ে দিয়েছেন। আমি জানি একটা কবি হতে হলে ছোটবেলা থেকে তাকে ভাবুক হতে হয়, কবিতা লিখতে হয়। আর এখন মানুষ বাকি কাজ শেষ করে জীবনে শেষ বয়সে এসে নামের শেষে কবি লাগিয়ে দিচ্ছে, কবিতা লিখছেনও, হয়তো সে কবিতা মানুষ পড়ছেনও, কিন্তু সেই কবিতার মান কেমন হচ্ছে সেটা পাঠকের উপর ছেড়ে দিলাম। রবীন্দ্রনাথ বলেছেন, অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ, সীমা হতে চায় অসীমের মাঝে হারা। আমার কোনো অতৃপ্তি নেই, আমি যা লিখেছি আমার জন্য লিখেছি, আর যারা সাগ্রহে আমার লেখা পড়েছেন তাদের জন্য লিখেছি, আর যারা আমার লেখা দেখে মুখ ফিরিয়ে নিয়েছে
যারা আমার বই দেখে ছুঁড়ে মেরেছে, আমি তাদেরকে চিনি। কারা তারা? তারা বই বিমুখ, সাহিত্য বিমুখ, নিষ্ঠুর হৃদয়ের কিছু মানুষ। তারা পরশ্রী কাতর কিছু মানুষ। যেমন বর্ণমালার আরম্ভ এবং সমস্ত ব্যঞ্জন বর্ণের সহিত যুক্ত অসন্তোষ ও অতৃপ্তি, সেরূপ সৃজনের আরম্ভে বর্তমান এবং সমস্ত মানব প্রকৃতির সহিত নিয়ত সংযুক্ত। রবীন্দ্রনাথ ঠিকই বলেছেন। আপনারা শুনছেন গভীর রাতে আলোচনা। যার যার ভালো লাগবে শুনবেন, যার ভালো লাগবে না শুয়ে পড়বেন। আমি মাঝে মাঝে আমার আলোচনার বিষয় সাহিত্য রাখতে চাই, কারণ আমি যে একজন সাহিত্যিক, আমি যে একজন কবি, সেটা হয়তো আপনারা ভুলতে বসেছেন। আমি শুধু রাজনীতিবিদ নই, আমি শুধু সমাজ সংস্কারক নই। আমার আসল পরিচয়, আমি একজন কবি, সাহিত্যিক। আমি দীর্ঘদিন 21 বছর ব্যাংকে চাকরি করেছি। খুবই পারঙ্গমতা, মুন্সিয়ানার পরিচয় দিয়েছি, অর্থনীতির এপিট ওপিট ফোর করেছি, স্মাইল সিরাজির মতো প্রতিভামণ্ডিত কত ছাত্রগণ অর্থাভাবে হয়ে ওঠে বিফল যতন, অনীহায় আহা, অনিচ্ছায় আহা, ত্যাজি অধ্যয়ন করিছে পতি তুন্নত জীবন, তাহে কোন জন দহে কি খেদে, অর্থাভাবেই মানুষকে খারাপ হতে উৎসাহিত করে। ছেড়ে দিয়েছি ব্যাংকের চাকরি। আমি মনে করেছি ওখানে আমার জায়গা নয়। আমি মানুষের জন্য কাজ করি, মানুষের সেবা করি। আমার হয়তো অর্থ কষ্ট হয়, আমাকে দেখে হয়তো কেউ ওইভাবে মূল্যায়ন করতে চায় না, বিশেষ করে অর্থ সংক্রান্ত চাকরি বাকরি। আমি ব্যাংক থেকে অবসর নেওয়ার পর আমার অনেক পরিচিত শিল্পপতি মুখ ফিরিয়ে নিয়েছেন। একসময় তারা আমাকে খুব সম্মান করতেন। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর চাকরি করব না। পারিবারিক চাপের মধ্যে আমি মনে মনে অর্থের সন্ধান করি। মাঝে মাঝে ভাবি অর্থই সকল অনর্থের মূল। জয়নাল আবেদিন কালকেও একটা কথা লিখেছেন, আজকে লিখেছেন কিতা কন ভাইও। কিতা কন ভাইও না, এটা সাহিত্য। আপনার ভাষায় আপনি সাহিত্য লিখতে পারবেন। সাহিত্য লিখতে সবাই পারবেন, তার জন্য কোনো ছন্দ লাগবে না, শুধু অর্থ লাগবে। আপনার ভাষার মধ্যে থাকতে হবে সৃজনশীলতা, সাবলীলতা এবং অর্থ, যা কিনা জীবনধর্মী। মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলে যা কিছু আপনার ভাষায় প্রকাশ করবেন, সাবলীল ভাষায়, দোতনায়, ছন্দে, সেটাই সাহিত্য। আপনার অধৈর্য হবেন না। জন রে বলেছেন, অধৈর্য অস্থিরমতি ব্যক্তিরা জীবনের সফলতা অর্জন করতে পারে না। আপনারা হয়তো ভাবছেন আমি এত এত লেখকের বক্তব্য টানছি কেন। আজকে আলোচনায় সাহিত্য, আর এই সাহিত্যের মধ্যে বিভিন্ন জ্ঞানী গুণী প্রতিভাবান কবি, সাহিত্যিক, অর্থনীতিবিদ, তাদের বক্তব্য দিচ্ছি। আবার নিজের বক্তব্য মাঝে মাঝে দিচ্ছি। আমিও নিজে অনেক প্রবাদ লিখি,
মঞ্জুর খান শুনছেন, মোহাম্মদ রিয়াজ খান ভাগ্নে, শামীম হাই, সাদাত হোসেন পাটোয়ারি। আজকে আলোচনা বিষয় সাহিত্য। আমাদের জীবনের যে সাহিত্যের পাণ্ডুলিপি, এখানে অনেক বঞ্চনা, যন্ত্রণা, প্রাপ্তি অপ্রাপ্তির কাহিনী আছে। আপনার যদি কেউ আপনার ব্যক্তি জীবনের কাহিনী দিয়ে কোনো ছোট গল্প লিখতে চান, আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনবক্সে। আমি আপনার কাহিনী বা আপনার পরিচিতের কাহিনী দিয়ে ছোট গল্প লিখতে চাই। আমি উপন্যাসও লিখছি, কিন্তু খুব বড় উপন্যাসে এখন আর হাত দিচ্ছি না, কেননা যে সেটার কনসেন্ট্রেশন আমার কাছে নাই। আমি নানান সময় নানান কাজে ব্যস্ত থাকি, বিশেষ করে সমাজ সংস্কার নিয়ে কাজে ব্যস্ত আছি। কোনো কিছু নিয়ে আমার অনুশোচনা নেই। সৈয়দ মুস্তফা আলী যেমন বলেছেন, যা অতীত, যা মৃত, যা হারিয়ে গিয়েছে, প্রাজ্ঞ ব্যক্তি কখনো তার জন্য অনুশোচনা করে না। জ্ঞানী ও মূর্খের মধ্যে এই একটি মাত্রই পার্থক্য। তাই আমি আর কখনো অনুশোচনা করতে চাই না, করি না। যে আমার এক সময় গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ আর বাগান ভরা গাছ। আমার কাছে অর্থ সম্পূর্ণ অর্থহীন। তবু আমাদের ভাত কিনতে, চাল কিনতে, ডাল কিনতে, পোশাক, লজ্জা নিবারণের জন্য পোশাক কিনতে টাকা লাগে। তাই আমি মনে করি কিছু টাকা হয়তো আমার আয় হওয়া দরকার, কিন্তু আমি টাকার প্রতি কোনো লোভ নেই। টাকার আড়তের মধ্যে 21 বছর কাটিয়ে এসেছি। একদিন একটা রাবার ব্যান্ড নিয়ে চলে এসেছিলাম বাসায়। সেই রাবার ব্যান্ডের দাম আমি ক্যালকুলেট করেছিলাম, 0.0000 এত পয়সা। একখানা রাবার ব্যান্ড পরদিন ফেরত দিয়ে আসছিলাম। কিন্তু আমার ব্যাংক আমাকে আমার পাওনা ফেরত দেয়নি, যেই ব্যাংকের জন্য আমি যথাসময়ে না খেয়ে, যথাসময়ে না পড়ে, ত্রাহি ত্রাহি করে সকাল সন্ধে রাস্তায় হাঁফিয়ে দাপিয়ে গাড়ি ধরে এই শুকনো মুখে হাসির ঝিলিক দিয়ে কাস্টমারকে রাঙিয়ে ভুলিয়ে ভালিয়ে সার্ভিস দিয়েছি। অথচ দেখেন, বাংলাদেশ ব্যাংকে কমপ্লেন করার পরও আমার ছুটি বিক্রির টাকা দেওয়া হয়নি। এই সামান্য 1-1.5 লাখ টাকা না দিয়ে কি ব্যাংক বড় হয়ে গেছে? সঙ্গত কারণে আমি সেই ব্যাংকের নাম বলতে চাচ্ছি না। তো আমি অনুশোচনা করতে চাই না। একদিন যদি সৃষ্টিকর্তা সময় দেন, আমার পাওনা হারে হারে বুঝিয়ে দিতে হবে। আজকের আলোচনার বিষয় সাহিত্য। আমি সাহিত্যের বাইরে যেতে চাই না, সাহিত্যের মধ্যেই থাকতে চাই। আমার অন্তর্দৃষ্টি যেন সাহিত্যের মধ্যেই থাকে। আপনারা মেকিয়াভেলির নাম শুনেছেন। অন্তর্দৃষ্টি সম্পর্কে উনি বলেছেন, মানুষ সাধারণত বাইরের চেহারা দিয়ে একজনকে বিচার করে থাকে, তার ক্ষমতার বা অন্যান্য গুণাবলীর প্রতি তার নজর বড় একটা যায় না। সব মানুষেরই চক্ষু আছে, কিন্তু খুব অল্প লোকেরই অন্তর্ভেদী গুণাগুণ বিচার করিবার শক্তি রয়েছে। আমার সেই ব্যাংক যদি টের পেত যে আমি ব্যাংককে কত ভালোবাসতাম, ব্যাংকের প্রতিটা সহকর্মীদের কল্যাণে আমি কত চিন্তা করতাম, হাজার হাজার সহকর্মীদের শত শত শাখায় আমি তাদের জন্মদিনে ফোন করতাম, আমার কাজের প্রচণ্ড চাপের ফাঁক দিয়ে সময় বের করে। সবার কুশল জানতাম এবং অনেক কৌশলগত সমস্যা নিয়ে আমি আমার অনুজদের সঙ্গে পরামর্শ করতাম, সমাধান দিতাম। আমি কখনোই ভাবতাম না এই ব্যাংক আমার না, এই ব্যাংকের মালিক আমি, সেটাই ভাবতাম। কিন্তু যখন দেখলাম যে নিয়ম নীতির তোয়াক্কা না করে যাকে তাকে ব্যাংকে বোনাস দিয়ে দিচ্ছেন,
একবার বোনাস পেয়ে গেলেন সরাসরি ম্যানেজার সাহেব এবং সেকেন্ড ম্যানেজার সাহেব। পুরো শাখায় আর কাউকে বোনাস দেওয়া হলো না। আমি প্রতিবাদে ফেটে পড়লাম এবং এই বোনাস নিয়ে যারা হিসাব নিকাশ করে যারা গবেষণা করছেন তাদেরকে ফোনে ধরলাম, সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে ব্যর্থ হলাম। আমার সাহিত্য তখন ভেঙে চুরে চুরমার হয়ে গেল। সিদ্ধান্ত নিলাম, তোমার ব্যাংকে আমি চাকরি করব না। যখন দেখলাম একদম সাজানো নাটকের মতো পিকনিকের সব প্রাইজ বন্ডগুলি মাথা মাথা গুনে দিয়ে দেওয়া হলো, লটারি হলো সমস্ত নাটকীয়তার। আমি কোনো ব্যাংকের নাম বলতে চাচ্ছি না, আমার ঘৃণাবোধ জন্ম নিল। এই সামান্য 5,000 টাকার প্রাইজ বন্ডের লোভ সামলাতে পারেনি তারা। প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা হয়তো এটা জানেন না। এটা হয়েছে হয়তো মাঝ মাঠের কোনো খেলোয়াড়ের কারসাজিতে। আমি কাউকে ছোট করতে চাচ্ছি না। সাহিত্য আমাদের হৃদয়ে গঠিত হয়, আমাদের ক্ষোভ থেকে, আমাদের দুঃখ থেকে, আমাদের কষ্ট থেকে সাহিত্য তৈরি হয়। তাই আপনারা শুধু সাহিত্যকে শুধু প্রেম এবং সাহিত্যকে শুধু কবিতার মধ্যে যদি আবদ্ধ করে রাখেন তাহলে সেটা ভুল হবে। সাহিত্য হচ্ছে এক ধরনের আলো, যে আলো সব অন্ধকারকে ভেদ করে। আপনারা তো জিজ্ঞেস করতে পারেন, অন্ধকার কি? অন্ধকার আলোর রহস্যময়ী সহদররার মতো এক অন্ধকার, যে আলো চিনবে না, অন্ধকারও চিনবে না। এই ব্রহ্মাণ্ডে যাহা যত গভীর, যত সীমাহীন, তাহা ততই অন্ধকার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন। সূর্যের নিয়ত জন্ম দুর্ভাগ্যের তিমির সংকাতে আবহেনা, মুস্তফা কামাল। আপনারা শুনছেন সাহিত্য, গভীর রাতের আলোচনা, বিষয় সাহিত্য। সাহিত্যপ্রেমী 4-5 জন হয়তো শুনছেন। কোনো লাইক কমেন্টের বালাই নেই। দেবেন কেন? লাইক দিতে কত কষ্ট আপনারা জানেন? আপনার হাতের আঙ্গুল তো ব্যথা হয়ে যাবে লাইক দিতে। কমেন্ট দিতেও সেই একই অবস্থা। আপনারা আড়ালে আবডালে শুধু শুনে যাবেন, তাই আপনাদের কাজ। তাতেও আমার কোনো কষ্ট নেই, কারণ আমি তো কোনো অপকর্ম করছি না। আমি সাহিত্য নিয়ে চর্চা করছি, আমি কাউকে ঘুম ভাঙাচ্ছি না। যারা জেগে আছেন তারাই শুনবেন। অপকর্ম কি আবার জিজ্ঞেস করতে পারেন। নিজেদের অপকর্ম দ্বারা সভ্যতাকে দূষিত করো না, জেমস রাসেল বলেছেন। আমি নিজেকে ধন্য মনে করি যে আমি সাহিত্য চর্চা করে যাচ্ছি। আমি প্রতিদিন কোথাও না কোথাও লিখে যাই। তা হয়তো অনেকে পড়েন না, অনেকে পড়েন, অনেকে বলেন, অনেকে বলতে চান, অনেকে বলবেন আগামীতে। কেউ কেউ আমি মারা গেলে বলবেন যে আমাদের অভাবনীয় ক্ষতি হয়ে গেছে, আমরা তার এই স্থান আর পূরণ হবে না, ইত্যাদি ইত্যাদি মিথ্যে কথা বলে আমাকে শোনানো হবে, আমার লাশকে শোনানো হবে। আমি হয়তো শুনতে পাবো না। আমার মৃত্যুর পরে হয়তো অনেকেই বলবেন, না বেচারা অনেক লিখেছেন, অনেক ভালো ভালো কথা লিখেছেন, অনেক কবিতা রাত গভীরে লিখে গেছেন, আমরা অবহেলায় পরিণীতা, আজকে একটু পড়ে দেখি। কিন্তু আমার তাতে আফসোস নেই, আমার তাতে কষ্ট নেই। আমি লিখে গেছি তোমাদের জন্য, তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমার স্ত্রী প্রায়শই আমাকে বলে থাকেন, তোমার লেখায় কোনো লাইক পড়ে না। আমার স্ত্রী আমার লেখা পড়েন না, বিশেষ করে কবিতা তো পড়েনই না। কবিতা সম্পর্কে তার অ্যালার্জি আছে। আর এমনি লম্বা কোনো আর্টিকেল ছিল তো মাথা খারাপ, এত পড়ার সময় করি। কিন্তু শুধু একটি কথা উনি আমাকে বলেন, তোমার লেখায় কোনো লাইক নেই। আমি হাসি, কারণ হাসতে আমার বড় ভালো লাগে। কারণ আমি হাসি যে এমন
মানে কমেন্ট গুনে লাইক গুনে আমি লিখি তা না, এটা আমার আর্কাইভ, আমি লিখে রাখি, হয়তো কেউ কোনো দিন পড়বে। এটা হয়তো অপ্রিয় সত্য কথা হলো, নীতিশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে জীবনটা মনে হয় দুটি পর্যায়ে বিভক্ত। প্রথমটায় আমরা স্বাদ মেটাই, দ্বিতীয়টায় আমরা উপদেশ বর্ষণ করি। এটা আমার কথা না, এটা বলেছে উইল ডুরান্ট। এখন আপনারা উইল ডুরান্টকে দেখে নেবেন চেক করে। সমালোচক তারাই যারা সাহিত্য ও শিল্পক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এটা ফ্রাঙ্কলিন বলেছে। আমি নিজেকে সার্থক কবি বা সাহিত্যিক মনে করি না, আমি নিজেকে একজন ব্যর্থ কবি মনে করি। কেননা আমার পরিচিত একজন কবি, যিনি শেষ বয়সে তার নামের সঙ্গে কবি লাগিয়েছেন, 250 থেকে 300 পদক তার ঘরে, আমার ঘরে মাত্র 3টে পদক। আমাকে বহুবার ডেকেছে বহু প্রতিষ্ঠান, আবার কানে কানে বলেছে কিছু টাকাও লাগবে। আমি সেরকম পদকের কাছে যাইনি, আমি পদকে বিশ্বাসী নই, আমি পদে বিশ্বাসী। আমি সেই পদ বলতে ডেজিগনেশন বলছি না, আমি চরণে বিশ্বাসী। পা, আমার পায়ে আমি যত দূর হেঁটে যাব, পদচারণা করব, আমি যতগুলো মাধ্যমে আমার সাহিত্য, আমার চিন্তা, আমার স্বপ্ন গেঁথে যাব, সেটাই হচ্ছে আমার সার্থকতা। আপনারা শুনছেন গভীর রাতের আলোচনা, বিষয় সাহিত্য। আমি জানি না এটার আরও কত দূর আমি করব, সাহিত্য করে যাব। আমি আজকে সাহিত্যে কোনো নিজের কবিতা বা এসব আমি শেয়ার করছি না, কেননা আমি মনে করি যে কবিতা আমি লিখেছি অনেক, সেগুলো আপনারা যাদের ইচ্ছে করবে আমাকে বলবেন, ইনবক্সে আমি লিঙ্ক দিয়ে দেব, আমার পেজের লিঙ্ক, সেখানে এক একটা পেজের আলাদা আলাদা লিঙ্ক আছে, দেখে নেবেন। আমি সাহিত্য সম্পর্কে আরেকটা বক্তব্য দিতে চাই যে সাহিত্য হচ্ছে একটা অভিনয়। এখন আপনারা অভিনয় কী সেটা যদি জানতে চান, সেটা আগে বলে নিতে হবে ক্লিয়ার করে। অনেকে বলে অভিনয় হচ্ছে একটা নকল মেকি। আসলে অভিনয় নকল মেকি না, অভিনয় হচ্ছে বাস্তবতাকে তুলে ধরা হুবহু বাস্তবতার মতো করে, সেটাকে বলা হয় অভিনয়। কোনো কাল্পনিক গল্প, কোনো সংলাপ, কোনো অঙ্গভঙ্গি সবগুলো একত্রিত করে সমন্বয় করে সেটাকে প্রকাশ করার নাম হচ্ছে অভিনয়। এই অভিনয়টা কিন্তু ফেক না, মানে এটা কোনো মানে মেকি না, এটা কোনো মানে নকল না, নিকেল না। অভিনয়টা বাস্তবতা, যদি সেটা অভিনয়ের মতো অভিনয় হয়। আর সেই জন্যই সেই নিরিখে আমি বলতে চাই সাহিত্য একটি অভিনয়। কারণ সাহিত্যের মাধ্যমে আপনি আপনার কথা, আপনার ইতিবাচক কথা, জনকল্যাণকর কথা, মঙ্গলজনক কথা, প্রেমের কথা, দুঃখের বর্ণনা, কষ্টের বর্ণনা, যেখান থেকে মানুষ শিক্ষা নেবে বা মানুষ সহমর্মিতা প্রকাশ করবে, সেটার নাম সাহিত্য। তাই আমি বলি সাহিত্য এক প্রকার অভিনয়। বরং আপনি দেখবেন অভিনয়ের যত সংলাপ তৈরি হয় সব সাহিত্য থেকেই আসে, কবি সাহিত্যিকদের সংলাপ। অভিনয় প্রাণবন্ত না হলে সুসজ্জিত মঞ্চের কোনো মূল্য নেই, ডেভিড বলেছেন। ডেভিড এভারেট, আপনারা ডেভিড এভারেটের নাম শুনেছেন? আপনারা অনলাইন সার্চ করবেন বা জাতীয় বই পাওয়া যায়, বইগুলি পড়বেন। পৃথিবীতে বহু মানুষ বহু কথা বলে গেছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। আপনাকে ফতেহ লোহানীর নাম শুনেছেন? উনি অভিনেতা সম্পর্কে বলেছেন, অভিনেতা হচ্ছেন বিচক্ষণ, বিচার বুদ্ধি সম্পন্ন একজন দায়িত্বশীল শিল্পী। অভিনেতার আশেপাশে যে বিরাট জনপদ ছড়িয়ে রয়েছে, তার ভেতরে কি বাইরে বিভিন্ন জীবিকার মানুষ, কর্মবন্ধনে আবদ্ধ নানা গোষ্ঠী, যাদের জীবন বিচিত্র, তাদের জীবনযাত্রার খুঁটিনাটি বিষয়বস্তু সযত্নে আহরণ করে অভিনেতা
তৈরি করে থাকেন নিজের অভিনয়ের দর্শন। আর এই অভিনয়ের দর্শনটা যে তৈরি করেন সেটা একটি সাহিত্যের মধ্য দিয়ে। তাই অভিনয় একটি সাহিত্য। আপনারা আলোচনা শুনছেন সাহিত্য নিয়ে। তো যখন কোনো সাহিত্যিক কষ্ট পান, সে তার লেখার মধ্যে সেই কষ্টের বর্ণনা দিয়ে থাকেন। আর যখন কোনো অসাহিত্যিক কষ্ট পান, যার মধ্যে সাহিত্য মনোভাব নেই, উনি ওই কষ্টের বদলা নেন এবং অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়ান, অন্যায় করেন। কিন্তু সাহিত্য আপনাকে শেখাবে যে কষ্ট পেলে কষ্ট দিতে হয় না। কষ্টের বর্ণনা সাহিত্যের মধ্য দিয়ে প্রকাশিত করে সাহিত্যিক। এবার আমি কয়েকটা বিষয়ে কথা বলি, বিশেষ করে বাংলা ভাষা সম্পর্কে। যখন আমাদের 52 সালে ভাষা আন্দোলন হলো, তখন আমরা 21শে ফেব্রুয়ারি বলতাম, যদি সেটা 8ই ফাল্গুন হওয়ার কথা ছিল। যদি আন্তর্জাতিকভাবে এটাকে বিশ্বব্যাপী পরিচিত করা দরকার বা পালন করা দরকার, সেজন্য আমি ধরে নিলাম 21শে ফেব্রুয়ারি ঠিক আছে। কিন্তু 21-এর পরে যে সে শব্দটা আমরা লাগিয়েছিলাম, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, সেগুলো ঠিক এই 3-4টা রস্যই একার আকার ঠিক আছে। বাকি সব তারিখের সঙ্গে আমরা কিন্তু এখন বর্তমান আমরা বলি 26 মার্চ বা 25 মার্চ, সে এগুলো বলতে চাই না। কিন্তু দুঃখজনক হলেও সত্যি কথা যে আমরা 21শে ফেব্রুয়ারি থেকে সে, 16ই ডিসেম্বর থেকে রস্যই, 26শে মার্চ থেকে সে, এগুলো বাদ দিতে পারছি না। সেগুলো আমাদের সংস্কৃতির মধ্যে জড়িয়ে গেছে। তাই আমি মনে করি যে এই সিদ্ধান্ত ঠিক হয়নি। আমাদের এই ইংরেজি তারিখের পাশে সে এগুলি তো ইংরেজিতে যারা সাহিত্য চর্চা করবে বা ইংরেজিতে যারা লিখবে তারা হয়তো ব্যবহার করবে না, কিন্তু আমাদেরকে এটা করা উচিত। 12ই জানুয়ারি, 19শে অক্টোবর, কিন্তু এটা করছে না আমাদের বর্তমান সংবাদপত্র, পত্রিকা, টিভি, মিডিয়া বা আমাদের বর্তমান সাহিত্য এটা ব্যবহার করছে না। কেমন যেন অসঙ্গতি রয়ে গেছে যে আমি 16ই ডিসেম্বর থেকে ছুটাতে পারিনি, 21শে ফেব্রুয়ারি থেকে সে রাখতে আমি কাটতে পারিনি সংস্কৃতির কারণে, ঐতিহ্যের কারণে, বাকিগুলো থেকে অফ করে দিয়েছি। এটা দুঃখজনক। আর কিছু বানান আছে, সেই বানানগুলো সংশোধন করে এটাকে খুবই সহজ করা হয়েছে, কিন্তু এটা আমার কাছে খুব কষ্ট লেগেছে। কারণ হচ্ছে বাংলা ভাষার যে বানান, সেই বানানের মধ্যে যে বৈচিত্র্য, সেটা নানানভাবে প্রকাশ পায়, নানান ঐতিহ্য, নানান স্মৃতির রোমন্থন হয়। সেগুলো যদি সহজ সরল করে ফেলা হয়, তাহলে এখানে এটা ভুল হবে, আমাদের সংস্কৃতির উপর আঘাত হবে। আমি আর বিস্তারিত ব্যাখ্যা করলাম না, ঈদ বানান কী হবে, গরু বানান কীভাবে চেঞ্জ হয়ে গেছে। এগুলো অনেকে মানছেন, অনেকে মানছেন না। আজকের আলোচনার বিষয় সাহিত্য, যার কারণে আমি ভাষার ব্যবহার বা শব্দের প্রকৃতিগত পরিবর্তন এসব নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি না। সংক্ষেপে আমি শেষ করে দেব। প্রথমেই বলেছিলাম যে আমাদের জীবনে একবার হলেও প্রেম আসে, বিয়ের আগে বা বিয়ের পর। তখন আমরা সাহিত্যিক হয়ে উঠি, আমরা একটু হলেও ভাঙা ভাঙা হলেও কবিতা লিখি বা চিঠিপত্র লেখার সময় কিছু ভাষা ব্যবহার করি, সাহিত্য ব্যবহার করি, চেষ্টা করি। কিন্তু তারপরে আমরা আস্তে আস্তে আবার আগের জায়গায় চলে যাই। আসুন আমরা সবাই সাহিত্যিক হয়ে উঠি, সাহিত্যপ্রেমী হয়ে উঠি এবং আমাদের জীবনটাকে সুন্দর করি, প্রাঞ্জল করি, ক্ষমাশীল করি। আমরা আমাদের ক্ষোভ বিক্ষোভ, আমাদের রাগ উত্তেজনা, আমাদের খিটখিটে মেজাজ, এগুলো পরিহার করে আমরা ক্ষমাশীল হই, সহনশীল হই, সহিষ্ণুতায়, আবেগে ভরপুর হই, ভালোবাসায়, প্রেমে, প্রাঞ্জল উচ্ছলতায় আমরা
মেতে উঠি, আমরা ভালোবাসি মানুষকে। আসুন, আমি আমার একজনকে বলেছিলাম যে এই যে আমি দেশব্যাপী মানুষের খবর নেই, তাদের হাঁড়ি নাড়ির খবর নেই, তারা খায় কি না খায়, কি পরে। আমার অনেক পাতানো মেয়ে আছে, পাতানো বোন আছে, ছেলে আছে, ভাই আছে, হাজার হাজার বাংলাদেশে। আমার অনেক শত শত মা আছে যারা আমার ধর্ম মা, তাদের আমি যতটুকু পারি খবর নেই। সবসময় টাকা পয়সা দিয়ে পারি তা না, কিন্তু এই যে আমার চারিদিক ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে আছে, এটার নামই প্রেম, আর এটার নামই ভালোবাসা। প্রেম এবং ভালোবাসা যখন এক দুইজনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, তাহলে সেটাকে প্রেম এবং ভালোবাসা বলে না। সত্যিকার অর্থে সূর্য যদি তার আলো আপনাকে বা আমাকে শুধু একার জন্য দেয়, আমরা পুড়ে ছারখার হয়ে যাব। সূর্যের আলোতায় পৃথিবীর অরতে পরতে, প্রান্তরে, সমুদ্রে, নদীতে, মাঠে, প্রাঙ্গণে, গাছে, বৃক্ষে, অরণ্যে সর্বত্র ছড়িয়ে পড়ে, এবং তাই তার তাপমাত্রা আমাদের সহ্য হয়। সেখান থেকে আমরা ভিটামিন ডি পাই। সেখান থেকে আমরা আবার যেটা ক্ষতিকর রশ্মি, সেটা আলট্রাভায়োলেট রশ্মি, সেটাকে আবার ওজোন স্তর আটকিয়ে দেয়। এভাবেই প্রকৃতি, সৃষ্টিকর্তা আমাদের জন্য সহনশীল করে রেখেছেন। তাই আমি বলি যে প্রেম সাহিত্যের একটি অঙ্গ, আর এই প্রেম, এই ভালোবাসা হচ্ছে মানবকুলের জন্য, সবার জন্য। এটার অর্থকে আপনারা অত্যন্ত পরিশুদ্ধ করে পবিত্রতার নিরিখে মেপে ঝুঁকে গ্রহণ করবেন, মানুষকে ভালোবাসবেন। সেখানে নারী পুরুষ ভেদাভেদ, বয়স কম বেশি ভেদাভেদ রাখবেন না। একদম নিছক নিজের স্বার্থসিদ্ধির জন্য নয়, নিছক অন্যের কল্যাণের জন্য যদি মানুষকে ভালোবাসেন, সেই ভালোবাসাটা পবিত্র, এবং সেই পবিত্র ভালোবাসার আরেক নাম সাহিত্য। আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কি না আমি জানি না। আমরা আমাদের সংকীর্ণ চিন্তায় আমরা মানুষকে তার লিঙ্গ ভেদে বিচার করি, এবং সহসাই বলি যে এটা স্ত্রীলোক, এটা পুরুষ লোক। অনেক সময় আমি বুঝি না কে নারী কে পুরুষ। কারণ হচ্ছে এটাই, কারো কাছ থেকে আমার কিছু নেবার ইচ্ছে নেই। আমি দিতে চাই, মানুষকে ভালোবাসা দিতে চাই। নারী পুরুষ, শিশু, বিশেষ অবিশেষ, প্রতিবন্ধী, কিংবা অসহায়, নিষ্পেষিত, নির্যাতিত মানুষ, এই সবাইকে ভালোবাসার নাম হচ্ছে সাহিত্য। ভালোবাসার একটা ভাষা আছে, সেই ভালোবাসার ভাষার নাম হচ্ছে সাহিত্য। আসুন আমরা সবাই সাহিত্যিক হয়ে উঠি, এবং আমরা যেন কেউ সাহিত্যিক না সাজি। যদি সাহিত্যিক না হতে পারি, একদম অকপটে স্বীকার করুন, সাহিত্যিক হবার ভান করবেন না। আপনি যে সাহিত্য প্রেমী, সেটা প্রকাশ হলেই যথেষ্ট। আমার দৃষ্টিতে সাহিত্যিক এবং সাহিত্যপ্রেমীর মধ্যে কোনো পার্থক্য নেই। সাহিত্যিক হচ্ছে লিখতে পারেন, প্রকাশ করতে পারেন, আর সাহিত্যপ্রেমী হচ্ছে সেটা পড়তে পারেন এবং বুঝতে পারেন। তাই যিনি লেখেন তিনি একদম অর্থহীন যদি না যিনি পড়েন তিনি না থাকেন। পাঠক যদি না থাকে, লেখক তার লেখা কোনো মূল্য নেই। অলংকার যদি ব্যবহার না হয়, রাজকোষের লোহার খাঁচায় বন্দি থাকে, সে অলংকার অর্থহীন। তাই আমরা সাহিত্যিক বলে যারা দাবি করি, আমরা তখনই সাহিত্যিক, আমরা তখনই কবি যখন এই কবিতার, এই সাহিত্যের পাঠক থাকবে। এবং সেই পাঠক শুধু গড় গড় করে পড়ে যাওয়া পাঠক না, সেই পাঠকের হতে হবে আত্মত্যাগী পাঠক,
ফ্রেডারিক টন বলেছেন, ফ্রেডারিক ভন, মহৎ কাজে যারা ব্রতী তারা নিঃসন্দেহে আত্মত্যাগী। তো মহৎ কাজটা কি? যিনি লিখেছেন তিনি, না যিনি পড়বেন তিনি? নিঃসন্দেহে আমি বলতে চাই যিনি পড়বেন তিনি। কেননা যিনি লিখেন তাদের সংখ্যা যদি 1 হয়, তো যিনি পড়েন তাদের সংখ্যা 10 হতে হবে। এটাই হচ্ছে এটার সিস্টেমটা এরকম। একজন লিখবেন, 10 জন পড়বেন, তো সংখ্যায় 10 জন তারা বেশি, এবং তারা তাদের বাস্তব জীবনে এটাকে কাজে লাগাবে এবং তারা এই সাহিত্যের আস্বাদনটা পাবে এবং সাহিত্য পড়ে তারা আনন্দ পাবে। তাই যারা পাঠক, যারা পড়বেন তারা সংখ্যাগরিষ্ঠ এবং তারাই প্রকৃত সাহিত্যপ্রেমী এবং তারাই প্রকৃত প্রকারান্তরে সাহিত্যিক, মানে সাহিত্যিক ওই অর্থে। তাই আমরা সাহিত্যিকদের মর্যাদা করব, আমরা কবি সাহিত্যিকদের সম্মান করব এবং পাশাপাশি যারা পাঠক, যারা পড়বেন তাদেরকেও সম্মান করব। তাতে করে কি হবে? এই পাঠকের মধ্যে আত্মমর্যাদা তৈরি হবে। আপনারা কি কনফুসিয়াসের নাম শুনেছেন? উনি বলেছেন, আত্মমর্যাদা হারালেই লোকের শ্রদ্ধা হারাবে। উদার হও, লোকের হৃদয় জয় করতে পারবে। সত্যবাদী হও, লোকের বিশ্বাস পাবে। সত্যবাদী হতে বলা হয়েছে। আমি গতকাল একটা বিষয়ের উপরে লেকচার দিতে গিয়ে গভীর রাতের আলোচনায় আমি বলেছিলাম, যদি একজন মানুষ শুধু সত্যবাদী হয় তাহলে তার বাকি কাজ, অপরাধগুলো এই একাই সত্যবাদী, সত্য একাই সব সামাল দিবে। ধন্যবাদ শ্যামল রায়। তো আজকে বেশি দূর আলোচনা করব না। সাহিত্য নিয়ে আমি আবার আসব এবং আরও সাহিত্যের গাঁথনির ফাঁকে ফাঁকে সাহিত্যের প্রাসাদের পলস্তরের অঙ্গে অঙ্গে ঢুকে বের করে আনব যারা বড় বড় মনীষী, মহীয়সী সাহিত্যিক এবং আমাদের মতো যারা ছোট ছোট সাহিত্যিক, প্রত্যেকের হৃদয়ের, জীবনগাথার নির্যাস বের করে আপনাদের সামনে প্রকাশ করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আশা করি গভীর রাতের আলোচনা প্রতিদিনকার মতো নানান রকম বিষয়ের উপরে আমি আলোচনা করি। আপনারা দয়া করে শুনবেন, অন্যকে শুনতে সাহায্য করবেন এবং আমার কথা এবং আমার আলোচনা যদি খারাপ লাগে, অযৌক্তিক মনে হয়, অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি।